হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্সের 90% বা 80% পাওয়ার কোনো স্ট্র্যাটেজি দিচ্ছি না। এই ভিডিওটা তাদের জন্য যারা সারা বছর ফিজিক্যাল সায়েন্স ঠিকভাবে পড়ে উঠতে পারিনি। এবার আমি আগেও বলেছি, দুই রকমের থেকে তিন রকমের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। যারা কিছু স্টুডেন্ট থাকে ইচ্ছা করে পড়েনি, কিছু স্টুডেন্ট থাকে যে পড়ার সুযোগ পাইনি। হ্যাঁ, বিভিন্ন রকমের প্রবলেম, বিভিন্ন রকমের প্রতিকূলতা মধ্যে দিয়ে কোনো স্টুডেন্ট গেছে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা কোনোভাবে 25টা নাম্বার পেয়ে পাস করতে চাইছে, তাদের জন্য। তো আমি দেখবে তোমাদেরকে প্রথম কথা বলে রাখি, এই ভিডিওটাতে তুমি দেখলে কখনোই তুমি 90% বা 80% মার্কস পাবে না। এটা তাদের জন্য যারা 25 নাম্বারটা পেয়ে কোনোভাবে টেস্টে অ্যালাউ হতে চাইছে। ফাইনালের পর আসল গেম শুরু হবে, তখন দেখা যাবে, তাদের জন্য। তো প্রথমত বলে রাখি, তোমাদেরকে কিছু টপিক আমি তোমাদেরকে বলবো, সেই টপিকগুলো একটুখানি ভালো করে বুঝবে, যে টপিকগুলো থেকে ভালো মার্কস এসে যাবে। যেমন ভৌত বিজ্ঞানের যদি আমি কথা বলি, সেই ভৌত বিজ্ঞানের মধ্যে সব থেকে ইজি যে চ্যাপ্টারটা, একদম ফার্স্ট চ্যাপ্টারটা, যেটা পরিবেশের জন্য ভাবনা। আমি শর্টে শর্টে লিখছি, পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারটা খুব ইজি। তুমি এই চ্যাপ্টারটা চাইলে এখান থেকে চাইলে তুমি কি করতে পারো, এখান থেকে চাইলে তুমি 5 মার্কস মতো পেতেই পারো। এরপরে আসছে হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণের মধ্যে দেখো, তুমি সব তো পারবে না, নিউমেরিক্যাল করতে এখন হয়তো পারবে না, কিন্তু গ্যাসের আচরণের ক্ষেত্রে কি কি পড়তে হয় তার দেখবে আমি একটা সাজেশন ভিডিও দিয়েছিলাম। সাজেশন ভিডিওর মধ্যে আমি যে টপিকগুলো বলে দিয়েছিলাম, কেবলমাত্র সেই টপিকগুলো যদি পড়ে যাও, তাহলে তোমার গ্যাসের আচরণ থেকে তুমি টোটাল 5 বা 6 যা মার্কস মোটামুটি থাকে, ঠিক আছে, 8 দেয়, ঠিক আছে, আবার অনেক সময় নাম্বার কম বেশিও করে দেয়, ঠিক আছে। তো জেনারেলি যে মার্কসটা তোমার এখান থেকে থাকবে, তুমি গ্যাসের আচরণ থেকে তুমি কভার করে দেবে। আর পরিবেশের জন্য যে ভাবনা, এই জায়গাটা খুব একদম ইজি জায়গা। এখান থেকে তুমি নাম্বার ভাবে কি কি জায়গা পড়তে হবে আমি একটুখানি ওপর আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাকে, একটুখানি ভালো করে বুঝে নাও। তো আমি এখানে সবকিছু লিখতে পারবো না, কারণ লিখতে গেলে ভিডিওর লেন্থ আরো বড় হয়ে যাবে। তোমাদের হাতে এখন সময় কম, তাড়াতাড়ি বলে আমাকে বেরোতে হবে। প্রথমত হচ্ছে স্তরগুলো একটু ভালো করে পড়বে। ওজোন স্তরের ধ্বংসের কারণ, সৃষ্টির কারণ ভালো করে পড়বে, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং ভালো করে পড়বে। আর হচ্ছে তোমার ভালো করে পড়বে হচ্ছে, তোমাকে যদি আমি বলি, তুমি পড়বে হচ্ছে কোলবেড মিথেন, হ্যাঁ, সিবিএম যেটাকে বলে। তারপরে হচ্ছে সুইট গ্যাস কি, পাওয়ার অ্যালকোহল কি, হ্যাঁ, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, মিথেন হাইড্রেট কি। এই কয়েকটা জিনিস আমি বললাম, আর প্রত্যেকটা স্তর, এই কয়েকটা জিনিস ভালো করে পড়বে। গ্যাসের আচরণ থেকে তুমি কি কি পড়বে? গ্যাসের আচরণ থেকে তুমি মেনলি যতগুলো সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর বয়লার চার্লসের সমন্বয় সূত্র, হ্যাঁ, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের পার্থক্য, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার বলতে পারো হচ্ছে আর এর একক এবং মাত্রা নির্ণয়, হ্যাঁ। আর প্রত্যেকটা সূত্রের উপর চেষ্টা করবে একটা দুটো করে অঙ্ক একটু দেখে যাবার, যদি অঙ্ক পারো। যদি একেবারে দুর্বল স্টুডেন্ট হও, অঙ্ক ঠিকঠাকভাবে পারো না, দেন বাদ দিতে পারো। আর একটা জিনিস ভালো করে করবে সেই চ্যাপ্টারটা থেকে, এটা হচ্ছে লেখচিত্র। দেখবে প্রত্যেকটা সূত্রের উপর লেখচিত্র বা গ্রাফ আছে। বয়েলের সূত্রের উপর লেখচিত্র আছে, চার্লসের সূত্রের উপর লেখচিত্র আছে, প্রত্যেকটা সূত্রের উপর লেখচিত্র আছে। ওই জায়গাটা ভালো করে পড়বে, দেখবে এইখান থেকে কমন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি আসবো হচ্ছে তাপের ঘটনাসমূহ থেকে। তাপের ঘটনাসমূহ থেকে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমি সেই জায়গাগুলো বলে বলে যাচ্ছি, আর কোন চ্যাপ্টার থেকে কি কি পড়বে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। তাপের ঘটনাসমূহ থেকে তুমি যেটা পড়বে সেটা দেখবে তাপ পরিবাহিতাঙ্ক। কি পড়বে স্যার? তাপ পরিবাহিতাঙ্ক। ভালো করে কথাটা বুঝবে, তাপ পরিবাহিতাঙ্ক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। তারপর হচ্ছে তাপীয় রোধ, ঠিক আছে, তাপীয় রোধ আর তড়িৎ রোধের সাদৃশ্য, ঠিক আছে। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, ডেফিনেশন, এর একক মাত্রা, হয়ে গেল। দ্বিধাতপাত কি, আর হচ্ছে তোমার ওই যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম, ওই কয়েকটা জায়গা একটু ভালো করে পড়বে, তাহলে দেখবে তোমার তাপের ঘটনাসমূহ তোমার মোটামুটি ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তারপর আসছি রাসায়নিক গণনা। দেখো, রাসায়নিক গণনা তোমার যদি সেরকমভাবে প্রিপারেশন না থাকে, তুমি রাসায়নিক গণনা এখন ছেড়ে দাও। টেস্টের জন্য তুমি এই চ্যাপ্টারটা এখন ছেড়ে দাও। রাসায়নিক গণনা তুমি এই চ্যাপ্টারটাকে এখন তুমি ছেড়ে দাও, এটা বাদ দাও তুমি। রাসায়নিক গণনা তুমি এখন টোটালি বাদ দাও। রাসায়নিক গণনা তোমার এখন লাগবে না পড়তে, তুমি যখন পড়োনি, এখন টেস্ট অবধি যদি ভালো করে পড়া না থাকে, রাসায়নিক গণনা পড়ার দরকার নেই। একটু টাফ চ্যাপ্টার আছে, একটু তোমার কাছে নাও ঘটে ঢুকতে পারে। তারপর আসবো হচ্ছে আলো এবং চলতড়িৎ। ভালো করে ব্যাপারটা বুঝবে। আলো ও হচ্ছে চলতড়িৎ। আলোর ক্ষেত্রে দেখো, 3টে প্রমাণের মধ্যে একটা প্রমাণ কনফার্ম পরীক্ষাতে পড়ে, সেটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু 2f, এটার প্রমাণটা।
একটা হচ্ছে ডেল্টা ইজ ইকাল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই নাম্বারটা, এই যে চ্যুতিকোণের রাশিমালার প্রমাণ প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। আর সমান্তরাল কাঁচফলকের ক্ষেত্রে আপতন কোণ আর নির্গমন কোণ সমান, অর্থাৎ I1 ইকুয়ালস টু I2 বলে একটা প্রমাণ রয়েছে। এই তিনটে প্রমাণ যদি করে যাও, তিনটে প্রমাণ করে গেলে দেখবে তোমার ওখান থেকে নাম্বার একটা অ্যাটলিস্ট একটা 3 নাম্বার কমন পেয়ে যাবে। এই তিনটে প্রমাণের মধ্যে থেকে একটা 3 নাম্বার কমন পেয়ে যাবে। আর কিছু টেকনিক্যাল কোশ্চেন করে। টেকনিক্যাল কোশ্চেন মানে স্যার, টেকনিক্যাল কোশ্চেন মানে এরকম কোশ্চেন করতে পারে যে তোমার হচ্ছে গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, দাঁতের চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার স্ট্রিট ল্যাম্পে কোন দর্পণ থাকে, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন কিছু দেয়, ঠিক আছে। তারপরে তোমার ধরো দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন, সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখায় কেন, দূর থেকে লাল আলো দেখা যায় তাই জন্য কেন, বিপদ সংকেত হিসাবে কেন লাল আলো ব্যবহার করে, এরকম টাইপের কোশ্চেন কিছু করতে পারে। হ্যাঁ, আর হচ্ছে তোমার প্রতিসরণের ওপর অঙ্ক দেয়, প্রতিসরাঙ্ক রিলেটেড কোশ্চেন দেয়। আর একটা হচ্ছে উত্তল দর্পণের ওই মানে দেখবে যে ওই উত্তল লেন্সের ফোকাসের ভেতর যদি এরকম উত্তল লেন্স থাকে, এই উত্তল লেন্সের যে ফোকাস, এই ফোকাসের ভেতরে যদি তুমি কোনো বস্তুকে বসাও, তার জন্য একটা স্পেশাল কন্ডিশন তৈরি হয়েছিল। ওই চিত্রটা আঁকতে দেয় এবং ওই চিত্রটার বৈশিষ্ট্যটা লিখতে দেয় এবং তার ব্যবহার দেয়, ঠিক আছে। এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। উত্তল লেন্স, তার এইখানে ফোকাস, ফোকাসের ভেতর যদি কোনো বস্তু বসানো হয় তাহলে কিরকম চিত্র গঠিত হয়, আর তোমার হচ্ছে মানে কিরকম প্রতিবিম্ব গঠিত হয়, আর তার বৈশিষ্ট্য, তার ব্যবহার, এই জায়গাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা। এইগুলো হচ্ছে আলোর জন্য ইম্পর্টেন্ট জায়গা। আমার কথাগুলো শুনতে শুনতে যাও এবং খাতার মধ্যে লিখতে লিখতে যাও, পজ করে করে ভিডিওটাকে লিখতে লিখতে যাও, কারণ আমি পুরো টপিকটার উপর একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি, যে জায়গাগুলো ভালো করে পড়তে হবে আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে দেখো চলতরিৎ। চলতরিতের ক্ষেত্রে ওভাবে ইম্পর্টেন্ট কিছু বলা যায় না, চলতরিতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু বলা যায় না। তবে হ্যাঁ, তুমি যদি প্রত্যেকটা সূত্র ভালো করে পড়ে যাও, একটা সূত্র কমন পাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে সাজেশন ওভাবে দেওয়া যায় না, ঠিক আছে। তবু তুমি যদি কিছু ইম্পর্টেন্ট সূত্র পড়ে যাও, সেই সূত্র তুমি কমন পাবে। যেমন তোমাকে আমি বলতে পারি প্রথম থেকে একদম যত সূত্র আছে, কুলম্বের সূত্র, ওহমের সূত্র, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, তারপর তোমার হচ্ছে ফ্লেমিংয়ের মামস্ত নিয়ম, হ্যাঁ, যত সূত্র আছে মোটামুটি যা যা সূত্র আছে, হ্যাঁ, মোটামুটি যা সূত্র আছে, জুলের সূত্র, যা যা সূত্র আছে, প্রত্যেকটা সূত্র যদি একটু ভালো করে করে যাও, তাহলে তোমার মোটামুটি করা যায় যে এখান থেকে তুমি নাম্বার পেয়ে যাবে। অ্যাটলিস্ট সূত্রের বিবৃতিগুলো তোমাকে জানতে লাগবে, এই সূত্রগুলোর উপর অঙ্কও দেয়, ঠিক আছে। তো এই জায়গাটা তোমার ভালো করে করতে লাগবে। এবার কিছু টেকনিক্যাল কোশ্চেন করে, প্রত্যেকটা তারের কালার কোডিং জানতে চায়, যেমন নিউট্রাল তারের কালার কি, যেমন লাইফ তার বা ফেজ তারের কালার কি, এরকম জিনিসগুলো দেয়, বা আর্থিং তারের কি কালার হবে, এরকম টাইপের কোশ্চেন দেয়। আর যদি বলো তোমার হচ্ছে নিউমেরিক্যাল দেয়, এখান থেকে নিউমেরিক্যাল আসার খুব চান্স থাকে। দেখবে বাড়ির বিদ্যুতের বিল গণনা, এর ওপর নিউমেরিক্যাল দেয়। তারপর হচ্ছে তোমাকে আমি যদি বলি, দেখবে ওই তড়িৎচালক বল রিলেটেড একটা কোশ্চেন দেয়, যে এরকম ই ইজ ইকাল টু হচ্ছে তোমার ভি প্লাস আই আর, এই যে সমীকরণটা রয়েছে তড়িৎচালক বলের সাথে বিভব পার্থক্যের সম্পর্কের যে সমীকরণ, এটার ওপর অঙ্ক দেয়। হ্যাঁ, আর তোমার অঙ্ক থাকে আর থাকে রোধের ওপর, রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের ওপর খুব অঙ্ক থাকে। সার্কিট ফার্কিট দিলে পারবে না, যেহেতু ঠিকঠাকভাবে পড়া নেই। তো কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি ওভারঅল আইডিয়া দিলাম। আচ্ছা, তারপর নেক্সট আমি বলতে পারি হচ্ছে নিউক্লিয়াস। নেক্সট আমি তোমাকে বলতে পারি নিউক্লিয়াস, পরমাণুর যে নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটার উপর কি কি জিনিস ইম্পর্টেন্ট আমি একটুখানি বলছি, মন দিয়ে একটুখানি শুনে নাও। তো নিউক্লিয়াস থেকে দেখো, নিউক্লিয়াস থেকে না তোমার খুব ইম্পর্টেন্ট কিছু মানে জায়গা রয়েছে, যেমন হচ্ছে 3টে ছক। এখানকার একটা কোশ্চেন মানে 3টে ছকের মধ্যে থেকে একটা ছক পড়বেই, মানে একটা কোশ্চেন পড়বেই। 3টে ছক মুখস্থ করে দাও, একটা 2 বা 1 কমন পেয়ে যাবে কনফার্ম। 3টে ছক কি দেখবে, যে নিউক্লিয় যে চুল্লি রয়েছে, নিউক্লিয় যে চুল্লি রয়েছে না, নিউক্লিয় চুল্লির বিভিন্ন অংশ রয়েছে। যেমন মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়, হ্যাঁ, তারপর মন্দনক হিসাবে তুমি কি ব্যবহার করছো, বা তোমার ওই কি বলে জ্বালানি হিসাবে কি ব্যবহার করছো নিউক্লিয় চুল্লিতে, তার ব্যবহার কি, ঠিক আছে। ওই রিলেটেড একটা কোশ্চেন করে। একটা কোশ্চেন করে আইসোটোপের ছক, একটা পড়ে যাবে হচ্ছে আইসোটোপের ছক। আইসোটোপ যেটা রয়েছে, সেই আইসোটোপের ছক পড়ে যাবে। আইসোটোপের ছক মানে কি? আইসোটোপের ছক মানে তোমাকে দেখবে লেড যে তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে তার ব্যবহার কি, C14 যে আইসোটোপটা রয়েছে কার্বন 14, তার ব্যবহার কি। তারপর ধরো তোমাকে আমি দিলাম, মানে পরীক্ষা কোশ্চেন এরকমও হতে পারে,
এগুলোই মেনলি কোশ্চেন হয়। তারপর ধরো তোমাকে দিল হচ্ছে সোডিয়াম আইসোটোপটা কোন কাজে লাগে, আয়োডিন আইসোটোপটা কোন কাজে লাগে, এরকম কয়েকটা দেখবে আইসোটোপের একটা দেওয়া আছে, আইসোটোপ বইয়ের মধ্যে বিভিন্ন রকম আইসোটোপের ব্যবহার দেওয়া আছে। তোমার বইতে ছক করে না দিলেও দেখবে আইসোটোপগুলোকে লেখা আছে, ওই ছকটা দেয়। আর একটা কোশ্চেন আসে দেখবে আলফা, বিটা আর গামা এই রিলেটেড দেখবে একটা ছক বইতে আছে, ওই ছকটাও দিতে পারে। অথবা এই আলফা বিটা গামা দিয়ে দেখবে অঙ্ক দেয়, মানে একটা পরমাণু নিউক্লিয়াস রয়েছে, তার থেকে কি দুটো আলফা বেরিয়ে গেল, তিনটে গামা বেরিয়ে গেল, বা দুটো বিটা বেরিয়ে গেল, তাহলে কি নতুন পরমাণু তৈরি হবে, সেরকম কোশ্চেন দেয়। আর মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জায়গা আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। নিউক্লিয়াসের ওপর যে কোশ্চেনটা খুব প্রায়শই দেয় সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, এবং তার সাথে আর একটা জিনিস আমি তোমাকে পরীক্ষাতে বলবো, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তাহলে নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন এই দুটো টপিকের ওপর পরীক্ষাতে কিন্তু খুব প্রশ্ন পরীক্ষাতে দেওয়ার চান্স আছে। নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন কাকে বলে, তাদের বিক্রিয়া, তারপরে হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার পূর্বে কেন নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে থাকবে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমি তোমাকে বলতে পারি হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে দুটো কোশ্চেন কনফার্মলি তুমি কমন পাবে, আমি তোমাকে একদম অ্যাসিওর করতে পারি, কিন্তু তার টেকনিক তুমি না জানলে কিছু করার নেই। এক হচ্ছে তোমাকে কিছু মানে অ্যাটম দিয়ে দেবে, যেরকম হচ্ছে ধরো লিথিয়াম, যেরকম হচ্ছে ধরো সোডিয়াম, যেরকম দিয়ে দিল পটাশিয়াম, এরকম টাইপের কিছু দিয়ে বলবে এদের আয়োনাইজেশন ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, এদের ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, এদের অধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, এদের তোমার হচ্ছে বিজারণ ধর্ম অনুযায়ী সাজাও, এদের মানে ক্ষারীয় ধর্ম অনুযায়ী সাজাও, এদের অ্যাসিড ধর্ম অনুযায়ী সাজাও, তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। দেখবে এরকম টাইপের এইগুলোই যে দেবে তার কোনো মানে নেই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের জায়গাতে দিতে পারে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বা অন্য 4-5টা অ্যাটম দিয়ে দিল, দিয়ে এরকম সাজাতে বলতে পারে। ঠিক আছে, ওই গ্রেটার দ্যান, লেস দ্যান করে সাজাতে হয়। দেখবে ওই সাজানোর ওপর একটা কোশ্চেন কনফার্মলি দেয়, ওটা 1 নাম্বার। আর একটা কোশ্চেন দেয় তোমার হচ্ছে ধরো এ বি সি 3টে মৌল বলে দিল, ABC 3টে মৌল যদি বলে দেয়, তার এখানে থাকলো Z+2, এটা দিয়ে দিল Z, আর এটা দিয়ে দিল হচ্ছে Z-1, দিয়ে বললো কোন মৌলটি এদের মধ্যে বেশি তড়িৎ ঋণাত্মক, কে ধাতু কে অধাতু, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে দেবে। আচ্ছা, প্রতিটা গ্রুপের আমি শর্টকাট শিখিয়েছিলাম, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এইভাবে দেখবে আমি প্রত্যেকটা গ্রুপের দেখবে আমি শর্টকাট শিখিয়েছিলাম, 1 থেকে স্টার্ট করে 18টা শ্রেণীর মধ্যে। প্রত্যেকটা শ্রেণী ভালো করে পড়ে যাবে, ওই জায়গাটা খুব ইজি, তুমি চাইলে একটু পড়াশোনা করলে ওই জায়গাটা করতে পারবে। তো এই শ্রেণী রিলেটেড কোশ্চেন করতে পারে, যে কোনটা ক্ষার ধাতুর শ্রেণী, কোনটা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী, কোনটা হ্যালোজেন মৌলের শ্রেণী, হ্যালোজেন মৌলের নাম মানে অপর নাম কি, হ্যাঁ। তারপর তোমার হচ্ছে তোমার দিতে পারে নিষ্ক্রিয় মৌল কোনটা, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল কোনটা, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে দিতে পারে। আর দিতে পারে মেন্ডেলিফের পর্যায় সূত্র, ডোবেরিনারের পর্যায় সূত্র, তারপর দিতে পারে হচ্ছে তোমার নিউল্যান্ডের অষ্টক সূত্র, আধুনিক যে সূত্রটা রয়েছে সেটা, এই কয়েকটা কোশ্চেন পরীক্ষাতে জেনারেলি পর্যায় সারণী থেকে দেবে। আর তোমার হচ্ছে হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয়, বা হাইড্রোজেনকে কেন ক্ষার ধাতুর শ্রেণীর সাথে বা 17 নম্বর শ্রেণীর সাথে কেন রাখা হয়েছিল, এরকম টাইপের কোশ্চেন। বা তোমার দিতে পারে হচ্ছে ল্যান্থানাইটস, অ্যাক্টিনাইটস মৌল কাকে বলে, ইউরেনিয়াম স্তর মৌল কাকে বলে, এই কয়েকটা কোশ্চেনই মেনলি ইম্পর্টেন্ট। অনেকটা বেশি বলে ফেললাম এই টপিকটা থেকে, কারণ টপিকটা ইজি টপিক। ঠিক আছে, তুমি একটু চাইলে পড়াশোনা করলে এই টপিকটা পেরে যাবে। তো নেক্সট আমাকে যে আরেকটা পার্ট করতে হবে সেটা হচ্ছে তোমার আয়নীয় সমযোজী বন্ধন। প্রথমত শুনে রাখো যে আয়নীয় ও সমযোজী বন্ধনের থেকে যে কোশ্চেন কনফার্মলি পড়বে, ঠিক আছে, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে কনফার্মলি যে কোশ্চেনগুলো পড়ে, সেই কোশ্চেনগুলো কি কি? সেই কোশ্চেনগুলো হচ্ছে প্রথমত যেটা জিনিসটা দেবে সেটা হচ্ছে লুইস ডট গঠন। যদি কেউ না জানো লুইস ডট গঠন, তাহলে আমার ভিডিও দেখে এখনো শিখতে পারো। লুইস ডট গঠন আমি কিন্তু ভিডিওর মধ্যে করিয়েছি, এখান থেকে কনফার্ম পরীক্ষায় প্রশ্ন আসবে। লুইস ডট গঠন, একটা লুইস ডট গঠন যে কোনো অ্যাটমের আঁকতে দেয়। জেনারেলি যেগুলো দেয় সেগুলো আমি একটু বলে দিচ্ছি। জেনারেলি দেয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জল, ঠিক আছে, CH4, ঠিক আছে, তারপরে তোমার ধরো C2H2, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার CFCl3, হ্যাঁ, এরকম কিছু অ্যাটম থাকে। ঠিক আছে, এইরকম কিছু মানে এরকম কিছু যৌগ থাকে, অ্যাটম বলছি, এরকম কিছু যৌগ থাকে, কার্বন ডাইঅক্সাইড, জল, মিথেন, C2H2, CFCl3, এরকম কিছু যৌগ থাকে। এদের কি দেবে? এদের তোমাকে লুইস ডট গঠন আঁকতে দেবে। এগুলোই যে দেবে তার কোনো ব্যাপার না, এগুলো ছাড়া অন্য কিছুও দেয়। টেকনিক একটা শিখে গেলে সবকটা আঁকতে পারবে। তারপর হচ্ছে এইটা কোশ্চেন দিতে পারে, এই চ্যাপ্টারের নাম ধরে আয়নীয় যৌগ কাকে বলে তার ডেফিনেশন বলো, তার উদাহরণ দাও। সমযোজী যৌগ কাকে বলে এর উদাহরণ দাও, ডেফিনেশন বলো। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখান থেকে বলতে পারি, যেটা দেয় যে একটু টেকনিক্যাল কোশ্চেন করে, যে
তোমার হচ্ছে যে আণবিক সংকেত কোন যৌগগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয়, আয়নীয় যৌগ নাকি সমযৌগ, কার ক্ষেত্রে আণবিক সংকেত কথাটা ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয়, এটা আমাদেরকে পরীক্ষার প্রশ্ন হতে পারে। তো এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। আর তোমার হচ্ছে তারপরে আমি চলে আসব এর পরে যে চ্যাপ্টারটা রয়েছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে পরীক্ষাতে একটা কোশ্চেন কনফার্ম দেয়, দেখো দেখে নাও এখানটাতে, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এখানে তিনটে তড়িৎ বিশ্লেষণের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষণ কনফার্ম কমন পাবে, একটা হচ্ছে কপারের তড়িৎ বিশ্লেষণ, একটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ, একটা হচ্ছে অ্যালুমিনা Al2O3 অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ। এই তিনটে তড়িৎ বিশ্লেষণ যদি তুমি করে যাও একটা তড়িৎ বিশ্লেষণ কনফার্ম কমন পাবে। আমার ভিডিওর মধ্যে সেটা রয়েছে, হ্যাঁ, তোমার তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার যে ভিডিও দেখবে ইউটিউবে আছে, সেখান থেকে দেখলে তুমি পারবে কনফার্মলি। হয় কপারের তড়িৎ বিশ্লেষণ পরীক্ষায় পড়বে, নয়তো জলের তড়িৎ বিশ্লেষণ পড়বে, নয়তো অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ পড়বে। তিনটে তড়িৎ বিশ্লেষণের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষণ কনফার্মলি পরীক্ষায় পড়ে। আর পরে হচ্ছে অ্যানোড মাড, অ্যানোড মাড, এই কোশ্চেনটা তুমি কপারের তড়িৎ বিশ্লেষণ পড়বার সময় তুমি অ্যানোড মাড পড়ে ফেলতে পারবে। অ্যানোড মাড খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষাতে দেয়। আর একটা কোশ্চেন পরীক্ষাতে দেয় যে একটা ধাতুর ওপর অন্য আর একটা ধাতুর প্রলেপ লাগাতে চাইছি, তাহলে কোনটাকে ক্যাথোডে রাখবো, কোনটাকে অ্যানোডে রাখবো, কোনটা হচ্ছে আমি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ইউজ করবো। আর কথাটা বলছি, একটা ধাতুর ওপর তুমি আর একটা ধাতুর প্রলেপ লাগাতে চাইছো, একটা ধাতুর ওপর আর একটা ধাতুর প্রলেপ লাগাতে চাইছো, তাহলে কোনটাকে ক্যাথোডে রাখবে, কোনটা অ্যানোডে রাখবে। যেমন ধরো লোহার ওপর নিকেলের প্রলেপ লাগাতে চাইছি, কে ক্যাথোডে থাকবে কে অ্যানোডে থাকবে, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেবো। তারপর ধরো কোনো রূপোর ওপর সোনার প্রলেপ লাগাতে চাইছি, তাহলে রূপোকে কোথায় রাখবো, সোনাকে কোথায় রাখবো, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেবো। এই টাইপের কোশ্চেন এই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে দেবে। আচ্ছা, তারপরে আমি চলে আসি এখান থেকে এই কটা ইম্পর্টেন্ট জায়গা। আর কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মৃদুর মধ্যে একটা কোশ্চেন খুব ফেমাসলি শর্ট কোশ্চেনে পেয়ে যেতে পারো, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে এটা খুব দেয়, CH3COOH, CH3COOH, এইটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। এটা শর্ট কোশ্চেনে প্রায়শই দিয়ে দেয়, তো এটা তোমার কমন পেয়ে যায় স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে, তো এটা বলে দিলাম। আর হচ্ছে তোমার তারপরে আমি চলে আসবো পরীক্ষাগারে অজৈব শিল্পের রসায়ন। এটার ক্ষেত্রে চারটে পদ্ধতি বলবো, এখন যদি তোমার ভালোভাবে প্রিপারেশন না থাকে তুমি চারটে পদ্ধতি করে যাও, দেখবে একটা পদ্ধতি কমন পেয়ে গেছো। কি কি বলবো স্যার? এক বলবো অসওয়াল্ড পদ্ধতি, শুনে নাও ভালো করে, পরীক্ষাগারের কথা বলছি, পরীক্ষাগারে ও শিল্পে অজৈব রসায়ন। ঠিক আছে, পরীক্ষাগার ও শিল্পে অজৈব রসায়ন কি কি? একটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি, একটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি, ঠিক আছে, এক নাম্বার। দুই নাম্বার আমি যদি বলি, একটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে তোমার দুই নাম্বার হচ্ছে লাবলাঙ্ক পদ্ধতি, লাবলাঙ্ক পদ্ধতি, লাবলাঙ্ক পদ্ধতি, ঠিক আছে। তিন নাম্বার তোমাকে আমি বলতে পারি হেবার পদ্ধতি, লাবলাঙ্ক পদ্ধতি, হেবার পদ্ধতি। আর চার নাম্বার আমি তোমাকে বলতে পারি হচ্ছে স্পর্শ পদ্ধতি। ঠিক আছে, এই চারটে পড়ে যাও, তোমার যদি গোটা চ্যাপ্টার কিচ্ছু পড়া না হয়ে থাকে, ঠিক আছে, তোমার যদি পরীক্ষাগারে অজৈব শিল্পের রসায়ন কিচ্ছু পড়া না হয়ে থাকে, এই চারটে পড়ে যাও, দেখবে একটা অন্তত কমন পেয়ে গেছো পরীক্ষার হলে। ঠিক আছে, অসওয়াল্ড পদ্ধতি, লাবলাঙ্ক পদ্ধতি, হেবার পদ্ধতি আর হচ্ছে স্পর্শ পদ্ধতি, এই চারটে পদ্ধতি ভালো করে পড়ে যাও, তুমি পরীক্ষাতে অন্তত একটা কমন পরীক্ষার হলে কনফার্মলি পেয়ে যাবে। আর তোমার তারপরে থাকছে হচ্ছে ধাতুবিদ্যা, ধাতুবিদ্যার অজৈব রসায়ন, দুটো টপিক বাকি, একটা হচ্ছে ধাতুবিদ্যা আর একটা হচ্ছে অজৈব রসায়ন। কি কি বলছি একটুখানি ভালো করে শুনবে। ধাতুবিদ্যার ক্ষেত্রে প্রথমত হচ্ছে ধাতু সংকরগুলোর উপাদান থেকে একটা কোশ্চেন করে, যেমন পরীক্ষা কোশ্চেন হতে পারে ইনভার তৈরি করতে হলে আমরা কি কি উপাদান আমরা ইউজ করি, মানে কোন কোন ধাতুকে ইউজ করে ইনভার তৈরি করা হয়, বা ব্রোঞ্জ তৈরি করতে আমরা কি কি উপাদান ইউজ করি, এটা নিয়ে পরীক্ষাতে কোশ্চেন হতে পারে। বা হতে পারে ডুরালুমিন তৈরি করতে আমরা কি কি উপাদান ইউজ করি, এরকম টাইপের একটা কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন গেল হচ্ছে ধাতু সংকরের, দেখবে একটা ছক দেওয়া আছে বইতে, ওই ধাতু সংকরের কি করবে, ধাতু সংকরের যে ছকটা রয়েছে ওই ছকটাকে ভালো করে পড়বে। দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা ধাতুর দেখবে যে তার কিছু আকরিক আর সেই আকরিকের সংকেত আছে, যেরকম অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, ওইটা তাহলে জিজ্ঞাসা করবে যে অ্যালুমিনিয়ামের আকরিক কি এবং তার সংকেত লেখো, অ্যালুমিনিয়ামের আকরিক কি এবং তার সংকেত লেখো। তাহলে সেই কোন একটা ধাতুর আকরিক এবং তার সংকেত, কোন একটা ধাতুর আকরিক এবং তার সংকেত, তাহলে কোন ধাতুর কি, কোন ধাতুর আকরিক জিজ্ঞাসা করতে পারে
এবং তার সঙ্গে কি জিজ্ঞাসা করতে পারে, তার সংকেত জিজ্ঞাসা করতে পারে। এই নিয়ে দেখবে একটা ছক দেওয়া আছে আকরিক এবং সংকেত নিয়ে, একটা ছক দেওয়া আছে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের আছে, লোহার আছে, কপারের আছে, জিঙ্কের আছে, প্রত্যেকটা ধাতুর আকরিক এবং মানে তার সংকেত এবং ছক, এই জায়গাটা ভালো করে পড়বে। আশা করা যায় যে এখান থেকে পরীক্ষাতে একটা কোশ্চেন পড়বে। আর তোমার এখান থেকে যদি বলো, দু তিনটে পদ্ধতি আছে, একটা আছে থার্মিট বিক্রিয়া, একটা আছে কার্বন বিজারণ পদ্ধতি, আর লোহায় মরচে পড়া, তিনটে জিনিস। ঠিক আছে, তিনটে জিনিস কি বললাম, থার্মিট বিক্রিয়া, 4 নাম্বার হচ্ছে তোমার কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে, কার্বন বিজারণ পদ্ধতি, আর 5 নাম্বার হচ্ছে লোহায় মরচে পড়া। 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে লোহায় মরচে পড়া। এই হচ্ছে কটা জিনিস, এই তিনটে জিনিসের মধ্যে একটা বিক্রিয়া কনফার্ম পেয়ে যাবে, আর এই দুটোর মধ্যে থেকে একটা কোশ্চেন কনফার্ম পেয়ে যাবে। আর একটা কোশ্চেন দেয় যে সব আকরিকই খনিজ বা সব খনিজ আকরিক নয় কেন, হ্যাঁ এইরকম একটা কোশ্চেন পরীক্ষাতে দেয়, সব আকরিকই খনিজ সব খনিজ আকরিক নয় কেন, একটা কোশ্চেন পরীক্ষাতে দেয়। ব্যাস এইটুকু 5টা জিনিস বললাম, এইটুকু যদি পড়ো। আর তোমার হচ্ছে লাস্ট থেকে গেল জৈব রসায়ন। এখন এই জৈব রসায়ন তোমার তো খুব ভালোভাবে পড়া হওয়ার কথা নয়, কারণ জৈব রসায়ন তুমি যদি সারা বছর না পড়ো, হট করে জৈব রসায়ন তুমি পড়লেও পারবে না। এখান থেকে যে কোশ্চেনগুলো করে আইইউপিএসসি নেমিং, আর হচ্ছে একটা দেয় হচ্ছে রূপান্তর করো, মানে একটা কোনো যৌগের নাম বলে দিল, সেখান থেকে আর একটা যৌগতে রূপান্তর করতে দেয়। এবার তুমি যদি সারা বছর ঠিক করে না পড়ো, তাহলে তুমি আইইউপিএসসি নেমিংও পারবে না, রূপান্তর করো পারবে না, ওই দুটো আমি বাদই করে দিচ্ছি। দেওয়ার পর আমার যেটুকু কোশ্চেন আমার মনে হয় পরীক্ষাতে দিতে পারে, সেটা হচ্ছে দেখবে একটা ছক আছে বইতে, শুধু ছকের খেলা। ক্লাস 10 মানে হচ্ছে শুধু ছকের খেলা। দেখবে বইতে পলিমারের একটা ছক আছে, পলিমার আর মনোমার দিয়ে, যেমন পিভিসি, যেমন দেখবে হচ্ছে তোমার দেখবে টেফলন, ঠিক আছে, হ্যাঁ এরকম দেখবে কিছু ছক দেওয়া আছে, ছক এবং সেই ছকের ব্যবহার এবং তাদের মনোমার, ওই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর তারপরে হচ্ছে তোমার জৈব রসায়নের ওপর মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, আলেয়া, হ্যাঁ এই জায়গাগুলো প্রত্যেকটা জিনিসের উৎস দিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ডিনেচার্ড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, এগুলো দিতে পারে। হ্যাঁ, মোটামুটি এগুলো বলতে পারো। কার্বনের ক্যাটিনেশন ধর্ম, হ্যাঁ মিথেনের কার্বনের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, হ্যাঁ হাইড্রোজেন কার্বনের মধ্যে কত বন্ড অ্যাঙ্গেল, এইরকম কিছু কোশ্চেন পরীক্ষাতে দিতে পারে। এখন জৈব রসায়ন চ্যাপ্টারটাকে আমি খুব একটা মানে সুবিধা ধরছি না, কারণ তুমি যদি সারা বছর না পড়ো তাহলে তোমার আর কিছু হবে না এই চ্যাপ্টার থেকে এখন পড়ে। এবার যারা অ্যাটলিস্ট 25 নাম্বার পেয়ে পাস করতে চাইছো, আমি যেটুকু জায়গা তোমাদেরকে বললাম, প্রত্যেকটা চ্যাপ্টার আমি থেকে কি কি জায়গাগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন পরীক্ষায় কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে হাইলাইট করে দিয়ে বেরিয়ে গেলাম। তুমি যদি এইটুকু জায়গাও পড়ে যাও, আমি এইটুকু বলতে পারি যে তোমার পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় অ্যাটলিস্ট 25টা নাম্বার তুমি পেয়ে যাবে এবং অ্যাটলিস্ট তুমি পাস করে যাবে। এবার বাকিটা টেস্টের পর আমরা দেখবো যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বা কিভাবে পড়লে তুমি টেস্টের পর থেকে 90% পাবে, তার টেকনিক, তার স্ট্র্যাটেজি, তার প্ল্যানিং আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো আপাতত এটুকুই আমি তোমাকে বললাম। এটুকুই যদি তুমি ভালো করে করো, তুমি টেস্টের পর মানে আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি বলে দেবো, 90% পাওয়ার স্ট্র্যাটেজি। আপাতত 25 পেয়ে যারা সারা বছর পড়োনি, এই জায়গাগুলো যেগুলো বললাম এটা যদি পড়ো, 25 পেয়ে তুমি পাস করে যাবে। টাটা।